আইপিএল ইজ ব্যাক এবং আইপিএল কিন্তু এবার আরো আগের থেকে বেশি জমে যাবে। আজকের খেলা কিন্তু দিল্লি ভার্সেস গুজরাট, সুতরাং বুঝতেই পারতেছেন দুই দলের জন্যই কিন্তু খেলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কে হবে আজকের ম্যাচের জয়ী আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখন দিল্লি একটা সময় কিন্তু আনবিটেন একটা অবস্থা ছিল, 4 ম্যাচ খেলে 4টাই তারা জয়লাভ করেছিল। তাদেরকে কোনো দল যে হারাতে পারবে আমার একসময় মনে হচ্ছিল না। দেখেন তাদের অবনতিটা কোন দিকে হয়েছে, তারা 7টা ওপেনিং পেয়ার কম্বিনেশন করছে, যেখানে 1, 2, 3 ম্যাক্সিমাম ভালো দলের কিন্তু ফিক্সড। আপনি দেখেন পাঞ্জাব প্রফেশনাল সিং, প্রিয়াংশ আয়ার, সেই সাথে শ্রেয়াস আয়ার ফিক্সড। আপনি দেখেন মুম্বাইতে রোহিত শর্মা, ব্রায়ান রিকটেলন, উইল জ্যাক্স কিংবা সূর্যকুমার যাদব ফিক্সড। আপনি বড় বড় যত দল দেখবেন, বিশেষ করে গুজরাট যে দলের সাথে খেলা বিপক্ষ দল অপোনেন্ট দল, দেখেন সাই সুদর্শন, শুভমন গিল, জস বাটলার একদম ফিক্সড। কিন্তু দিল্লি দলে কি করছে তারা, একসময় অভিষেক পোরেল, একসময় করুণ নায়ার, একসময় কেএল রাহুল, একসময় জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাথ, একসময় ফাফ ডু প্লেসি, এইসব বিভিন্ন কম্বিনেশনের মাধ্যমে তারা 7টা ভেরিয়েশন নিয়ে আসছে এইবারের টুর্নামেন্টে। সুতরাং বুঝতেই পারতেছেন ব্যাটিং তাদের একটা ইস্যু রয়েছে। অন্যদিকে যদি বোলিংয়ের যদি আপনারা ইস্যু যদি বলেন, তাহলে তারা কি করছে দেখেন, একসময় কিন্তু ভিপ্রাস নাগিম আর হচ্ছে তাদের মেইন যে স্পিন বলার কুলদীপ যাদব 5 ম্যাচে নিয়েছিলেন 17টি উইকেট, পরবর্তী 5 ম্যাচে নিয়েছেন তারা 5টি উইকেট। এই যে ডাউনফল, এই কারণে কিন্তু দলের ভারসাম্য নষ্ট হয়ে গেছে, তারা কিন্তু আর জয়লাভ করতে পারতেছে না। এমনকি মিচেল স্টার্ক প্রথম 3 ম্যাচে নিয়েছিলেন 9টি উইকেট, পরবর্তী 5-6 ম্যাচে নিয়েছেন মাত্র 3টি উইকেট। সুতরাং বুঝতেই পারতেছেন এই সকল কারণে কিন্তু দিল্লির অবস্থা ডাউনগ্রেড হয়ে গেছে। কিন্তু গুজরাট কিন্তু ক্রমান্বয়ে উপরের দিকেই গেছে। কারণ কি ভাই, তাদের যে ধরনের রিসোর্স রয়েছে তারা কিন্তু প্রপার ইউটিলাইজেশন করেছে। যেমন তাদের টপ 3 ব্যাটার খুব ভালো, এমন কোন ম্যাচ নাই যে 17তম ওভার পর্যন্ত এদের মাঝখানে কোনো ব্যাটসম্যান খেলে নেই। সুতরাং বুঝতেই পারতেছেন এই সকল কারণে কিন্তু তারা উপরের দিকে গেছে। এমনকি বলার প্রসিদ্ধ কৃষ্ণা, যে কিনা ওপেনিং আগে বোলিং করতো, দেখেন তিনি এখন মিডলস এবং লাস্টে এসে দুর্দান্ত বোলিং করতেছে। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট টেকারের মাঝখানে একজন আশরাফ খান, যে কিনা পাঞ্জাবের একটি ম্যাচে মিডল ফেজে তিনি বোলিং করে 20টি রান খেয়েছিলেন, তাকে এখন ওপেনিংয়ে বল করানো হচ্ছে। তিনি রোহিত শর্মাকে একবার আউট করে দিয়েছেন মুম্বাইয়ের বিরুদ্ধে, আরসিবির বিরুদ্ধে তিনি আউট করে দিয়েছেন কোহলিকে। সুতরাং বুঝতেই পারতেছেন আশিস নেহরা কিন্তু জানে কোন বলারকে কোন সময় দিয়ে বোলিং করাতে হবে। মোহাম্মদ সিরাজের দিকে দেখেন, তার যে লাইন লেন্থ ঠিক ছিল না, তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জাতীয় দলে ছিলেন না, কিন্তু বর্তমানে গুজরাটে তিনি যে ধরনের বোলিং করতেছেন, প্রথমে তিনি দুর্দান্ত বোলিং করতে পারতেছেন, সুইং পাচ্ছেন, ডেতে এসে ইয়র্কার দিচ্ছেন। রশিদ খানকে নিয়ে একটু প্রশ্ন রয়ে গেছে, কিন্তু তিনি যে ফার্স্ট ক্লাস বলার, তিনি যে কোনো সময় জ্বলে উঠতে পারেন। এমনকি ঈশান্ত শর্মা, যিনি 100টি টেস্ট ম্যাচ খেলেছেন, তার সাথে যখন আশিস নেহরার কথা হয়, যখন মনে হয় যেমন একটা বাচ্চা ছেলে বা একটা নতুন ছেলে, একটা ইয়াংস্টার আশিস নেহরার সাথে কথা বলতেছে, কোচকে এই পরিমাণ সম্মান দেওয়া হয়। আরেকটা দেখেন ব্যাটিংয়ে দেখেন, আপনারা যদি টপ 3 খেয়াল করে থাকেন এবং তাদের রান সংখ্যা খেয়াল করে থাকেন, আপনারা বুঝে যাবেন যে সর্বোচ্চ যে রান সংখ্যা রয়েছে এদের মাঝখানে কিন্তু মানে সর্বোচ্চ 10 জনের মাঝখানে কিন্তু মনে হয় যে তারা 3 জন কিন্তু অবস্থান করতেছে। বলতেছিলাম সাই সুদর্শন, শুভমন গিল এবং জস বাটলারের কথা। এই সকল কারণে কিন্তু গুজরাট টিমটি 1 নম্বরে বিলংস করতেছে। কিন্তু 1 নম্বরে থাকলেই যে তারা একদম সেফ জোনে আছে বিষয়টা কিন্তু এরকম না। এখন যদি তারা 3টি ম্যাচ তারা হেরে যায়, গুজরাট কোয়ালিফাইড নাও করতে পারে। এই হচ্ছে সমস্যা। এখন গুজরাটের কিন্তু আরো সমস্যা রয়েছে। এখন যেমন তেমন ভাবে মনে করেন যে প্লেঅফস আগে পর্যন্ত তারা খেললো এবং প্লেঅফসে তারা চলে গেল, কিন্তু এর পরবর্তীতে কিন্তু তারা গুজরাট হারিয়ে যাবে, গুজরাট হারিয়ে ফেলবে হচ্ছে জস বাটলারকে, কারণ জস বাটলারের নিজের দেশে খেলা রয়েছে। এমনকি রাদারফোর্ড, যে কিনা দুর্দান্ত খেলতেছে 4 নম্বরে, তাকেও তারা পাচ্ছে না, রাবাডাকে তারা পাচ্ছে না, রাবাডাকে পাচ্ছে না WTC ফাইনালের জন্য। এটা হচ্ছে তাদের সমস্যা। এখন যদি দিল্লির দিকে যান, দিল্লি কিন্তু রয়েছে মহাবিপদে। প্রথমত মিচেল স্টার্ক, তিনি আর যুক্ত হচ্ছে না দলের সাথে। মিচেল স্টার্ক কিন্তু একজন প্রিমিয়াম বলার, কারণ তিনি যে কোনো সময় জ্বলে উঠতে পারেন। এটা আপনারা গত সিজনে দেখেছেন কলকাতার সাথে, কলকাতার পক্ষে নিয়ে যখন তিনি খেলেছিলেন, তিনি কিন্তু যখন একবার প্লেঅফসে গিয়েছিলেন বিপক্ষ দলকে একবার ঘুরিয়ে দিয়েছিলেন। এ হচ্ছে প্রথম একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে ট্রিস্টান স্টাফস, যে কিনা এই টুর্নামেন্টের সবচেয়ে ভালো ফিনিশার। এক হচ্ছে টিম ডেভিড, আর এক হচ্ছেন উনি। সুতরাং বুঝতেই পারতেছেন তিনিও কিন্তু WTC ফাইনালের সদস্য, তাকে কিন্তু আর 25 তারিখের পর আপনারা দেখতে পারবেন না। এখন জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাথ, যে কিনা ওপেনিংয়ে ছিলেন, তার রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু একজন প্লেয়ারকে তারা নিয়েছে। জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাথের পরিবর্তে বাংলাদেশে মুস্তাফিজুর রহমানকে নেওয়া হয়েছিল। আমি একটু ভুল বলে ফেলছিলাম। যাই হোক, মুস্তাফিজুর রহমান কিন্তু আবার 2টি ম্যাচের জন্য অ্যাভেলেবেল। সুতরাং বুঝতেই পারতেছেন তিনিও কিন্তু পুরো সার্ভিসটা দিতে পারতেছে না। এই অবস্থায় দিল্লি কিভাবে যে দল সাজাবে, একসময় যখন ফাফ ডু প্লেসিও কিন্তু আসবে না সেটা নিয়েও কিন্তু এখনো ক্লিয়ার না। যেমন গতকালের আগের দিন পর্যন্ত আমরা জানতাম যে জশ হ্যাজেলউড আসবে, এর আগের 2 দিন আগে পর্যন্ত জানতাম যে জশ হ্যাজেলউড আসবে না। দেখেন আজকে আবার আমরা জানি যে জশ হ্যাজেলউড খেলবে না। সুতরাং বুঝতেই পারতেছেন এখনো কিন্তু আইপিএল কর্তৃপক্ষ বা দলগুলা একদম খোলাসা করতেছে না, কারণ বিপক্ষ দলকে জানাতে চাচ্ছে না যে আমরা শক্তিশালী না দুর্বল। এরকম একটা
6-9 তারা করতেছে। এই ধরনের কারণে কিন্তু আমরা বিপাকে পড়ে যাচ্ছি। প্রপার নিউজটা কিন্তু আপনাদের কাছে সঠিকভাবে দিতে পারতেছে না। এখন ফাফ কিন্তু খেলবে না আসলে খেলার মাঠে না দেখা পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে না। তারপর আমরা ধরে নিচ্ছি যে ফাফ ডু প্লেসিস খেলবে, কিন্তু বাকি যে সকল প্লেয়াররা রয়েছে তারা কিন্তু খেলতেছে না। এখন কি কারণে তারা চলে যাচ্ছে সেটা তো আপনারা ভালো করেই জানেন, যে WTC ফাইনালে সাউথ আফ্রিকা ভার্সেস অস্ট্রেলিয়ার ম্যাচগুলো রয়েছে, ওইখানে তো বুঝতেই পারছেন সাউথ আফ্রিকা জীবনের প্রথম WTC ফাইনাল খেলতেছে। আর ফাইনালে তো তাদের এমনিতেই সমস্যা, যে কোনো ফাইনাল সেমিফাইনালে তো তারা খেলতে পারে না। এখন যেহেতু ফাইনাল খেলার একটা সুযোগ পেয়েছে, তাদের তো এটা মরিয়া হয়ে খেলতে হবে। বড় বড় দলগুলো যেমন ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, এমনকি আয়ারল্যান্ড, তাদের একটা কম্বিনেশনের খেলা রয়েছে। এই সকল খেলার কারণে কিন্তু প্লেয়ারগুলো আনঅ্যাভেলেবল হয়ে যাচ্ছে। এই কারণে কিন্তু IPL ইম্প্যাক্টেড হবে। এখন দেখা যাচ্ছে যে বড় বড় দলগুলো বেশি ইম্প্যাক্টেড হচ্ছে, যেমন মুম্বাই কিন্তু একটু ঝামেলায় পড়ে যাবে, পাঞ্জাব ঝামেলায় পড়ে যাচ্ছে, গুজরাট ঝামেলায় পড়ে যাচ্ছে। এমনকি কিছু রিপ্লেসমেন্টের কিন্তু সুযোগ কিন্তু IPL কর্তৃপক্ষ দিয়েছে, কিন্তু তারপরেও কিন্তু মিচেল স্টার্কের অভাব কি পূরণ করতে পারবে? মিচেল স্টার্কের অভাব কি কোনোভাবে মুস্তাফিজুর রহমান পূরণ করতে পারবে? না, এটা কোনোভাবেই সম্ভব না। এখন দেখা যাক দলগুলো কতটুকু পূরণ করতে পারে, সেটা হচ্ছে অপেক্ষার পালা। বর্তমান প্রেক্ষাপটে তো প্লে অফসের আগে আপনি যেমন তেমন ভাবে দলটা সাজাতে পারতেছেন, কারণ তারা এখনো প্লেয়ারগুলো অ্যাভেলেবল আছে। যেহেতু 25 তারিখ পর্যন্ত প্লেয়ারগুলো চুক্তিবদ্ধ, এখন তারা খেলবে। কিছু কিছু প্লেয়ার হয়তো খেলতেছে না, দিল্লির বিশেষ করে এফেক্টেড, যেমন জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাথ তিনি চলে গেছেন। ফাফ ডু প্লেসিস খেলবে কিনা জানতে পারতেছে না। তারপরে মনে করেন যে মিচেল স্টার্ক খেলবে না, এটা একদম শিওর। আরেকজন ফরেন ক্যাটাগরি প্লেয়ার রয়েছেন, তিনি একজন বলে দিয়েছেন তিনি আর আসবেন না। দিল্লি কিন্তু সবচেয়ে বেশি এফেক্টেড। তারপরে কিন্তু দলটা এখন পর্যন্ত সাজাতে পারতেছেন, কারণ কি আপনার উপরে জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাথকে আপনার প্রয়োজন হচ্ছে না। এমনকি নিচে আপনি যদি মনে করেন যে মুস্তাফিজুর রহমানকে দিয়ে আপনি কভার করে ফেলবেন, তাহলে সেটা আপনি পারতেছেন, অন্তত অ্যাটলিস্ট পারতেছেন। কিন্তু যখন তারাও থাকবে না, তখন কিন্তু বিপাকে পড়ে যাবেন। এখন ধরে নিলাম তারা আছে, এই অবস্থায় দিল্লি দলটাকে কেমন দেখা যায় চলুন একটু এক নজরে সাজিয়ে আসি। 1 নম্বর ফাফ ডু প্লেসিস, 2 নম্বর অভিষেক পোড়েল, 3 নম্বর করুণ নায়ার, 4 নম্বর KL রাহুল, 5 নম্বর অক্ষর প্যাটেল, 6 নম্বর স্টাফস, 7 নম্বর আশুতোষ শর্মা, 8 নম্বর কুলদীপ যাদব, 9 নম্বর চামিরা, 10 নম্বর মুস্তাফিজুর রহমান, 11 নম্বর টি নাটরাজন। বিপ্রাজ নাকিব, তাকে কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আপনি দলে দেখতে পারেন। এমনকি অন্যান্য যারা প্লেয়ার রয়েছে তাদেরকেও কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে এখন দেখার সুযোগ মিলতে পারে। যেমন সামির রিজভি, তাকে কিন্তু দলে ঢোকানোর এখন সময় চলে আসছে। কারণ কি, যখন ওই সকল প্লেয়াররা চলে যাবে 25 তারিখ বা 27 তারিখের পরে যখন চলে যাবে, তখন কিন্তু যদি তারা প্লে অফসেও যায়, তখন কিন্তু একটা সমস্যা হয়ে দাঁড়াবে। এখন যদি যাই গুজরাটের দিকে, গুজরাটও কিন্তু সমস্যার ঊর্ধ্বে নয়। বিশেষ করে তাদের ব্যাটিং যদি আপনি চিন্তা করেন, টপ 3 হচ্ছে তাদের মেইন স্ট্রেংথ। এখানে যদি জস বাটলার যদি চলে যায়, এখানে কিন্তু এই অভাবটা কিন্তু কোনোভাবে পূরণ করা যাচ্ছে না। দেখেন, জস বাটলারকে ছাড়া কিন্তু আপনি যতই দল সাজান না কেন, যতই ভালো প্লেয়ার কুশাল মেন্ডিসকে আপনি ঢোকান না কেন, যদি এখনও তিনি খেলবেন, কিন্তু যখন প্লে অফস তিনি চলে যাবেন, মানে গুজরাটের কথা বলতেছি, তখন কিন্তু এই তার অভাবটা কিন্তু আমার মনে হচ্ছে না কুশাল মেন্ডিস পূরণ করতে পারবে। যদিও কুশাল মেন্ডিস কিন্তু অনেকদিন যাবত ইন্টারন্যাশনাল ফরম্যাটে ক্রিকেট খেলতেছে, কিন্তু তারপরেও জস বাটলার হোয়াইট বলের ক্রিকেটে কিন্তু একটা বিধ্বংসী ব্যাটসম্যান। সুতরাং বুঝতেই পারছেন তার অভাবটা পূরণ করে যাচ্ছেন। এমনকি রাদারফোর্ড, তিনিও কিন্তু এই দলের জন্য ভালো সার্ভিস দিচ্ছেন। তাই সেও চলে যাওয়ার পরে যে অন্য কেউ এসে তার জায়গাটি ভালোভাবে গ্র্যাব করে নিতে পারবে, আমার তাও মনে হচ্ছে না। এখন যেহেতু তারা বর্তমানে রয়েছেন, তাকে রেখেই কিন্তু আমরা দলটা ঘোষণা করতে, দেখা যাক দলটা কেমন দেখা যাচ্ছে। 1 নম্বর শুভমন গিল, 2 নম্বর সাই সুদর্শন, 3 জস বাটলার, 4 শারফন রাদারফোর্ড, 5 ওয়াশিংটন সুন্দর, 6 শাহরুখ খান, 7 রাহুল টেওয়াটিয়া, 8 নম্বর রাশিদ খান, 9 নম্বর রাব্বাডা, 10 নম্বর মোহাম্মদ সিরাজ, 11 নম্বর প্রসিদ্ধ কৃষ্ণা। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু তাদের কাছে অনেকগুলো অপশন রয়েছে। মহিপাল লমরো বলেন, ঈশান্ত শর্মা বলেন, বোলিংয়ে তাদের আরও অপশন রয়েছে। সুতরাং বুঝতেই পারতেছেন গুজরাট কিন্তু এই দিক দিয়ে এগিয়ে রয়েছে, কিন্তু তাদেরকে কিন্তু কাজে লাগবে। আপনি যে তাদেরকে বলতেছেন এখন ইম্প্যাক্ট প্লেয়ার তাদের কাছে প্রচুর পরিমাণে রয়েছে, যখন আপনি প্লে অফসে চলে যাবেন, যখন রাবাডা চলে যাবে, বাটলার চলে যাবে, রাদারফোর্ড চলে যাবে, তখন কিন্তু আপনার একটা গোলপাক খেয়ে যাবেন। তখন কিন্তু দলে আপনাদেরকে অন্যান্য প্লেয়ারকে ইনপুট দিতে হবে, তখন কিচ্ছুই করার নেই ভাই। কারণ যেহেতু এখন যুদ্ধের কারণে কিন্তু IPLটা একটু লেংদি প্রসেস হয়ে গেছে, এই কারণে কিন্তু আমি বলবো যে গুজরাটের একটু ধাক্কা পরবর্তী সময় তারা খাইতে পারে। এখন আমার মনে হচ্ছে আজকের ম্যাচে তারা যে কোনোভাবে হোক, গুজরাট আজকের জন্য ফেভারিট। কারণ তাদের যে বোলিং, বিশেষ করে প্রসিদ্ধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ, তারপরে যদি আপনি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ঈশান্ত শর্মাকে খেলান, পেস বোলিং ইউনিট কিন্তু যথেষ্ট স্ট্রং। এবং সে সাথে রয়েছে রাবাডা, যদি রাবাডাকে না খেলান, কিন্তু রাবাডা মাঝপথে চলে যাবে। কোচ দেখে যদি খেলান, সাউথ আফ্রিকান বলার, তিনি কিন্তু দুর্দান্ত খেলতে পারতেছেন। 4 জন কিন্তু প্রপার হয়ে যাচ্ছে, সে সাথে রাশিদ খান বোলিং হয়ে যাচ্ছে। যদি প্রয়োজন হয় রাহুল টেওয়াটিয়াকে আপনি বোলিং করাতে পারতেছেন। সুতরাং কিন্তু আপনার বোলিংয়ের কিন্তু প্রয়োজন নাই। এখন তাদের টপ 3 যদি আগের মতো রান করতে পারে, তাহলে কিন্তু আজকেও গুজরাটকে হারানো কিন্তু বিপক্ষ দলের জন্য কঠিন হয়ে যাবে। আমি আগেই বলেছিলাম তারা কিন্তু উইকেট নিতে পারতেছে না। একে তো মিচেল স্টার্ক নাই, মুস্তাফিজুর রহমান আজকে খেলে কিনা সেটাও আমি শিওর না। যদি খেলে তাহলে কোন ধরনের পারফরমেন্স দেয় সেটাও কিন্তু শিওর না। দ্বিতীয় কথা হচ্ছে দিল্লি ব্যাটিং কিন্তু আগের থেকে এখন অনেক দুর্বল, কিন্তু দিল্লি কপাল কিন্তু ভালো, সেটা কিন্তু অপকটে স্বীকার করতে হয়। আপনি যদি খেয়াল করে থাকেন, লাস্ট যে ম্যাচটি ছিল পাঞ্জাবের সাথে 10 ওভারে
সম্ভবত পাঞ্জাব 120 রান নিয়ে গিয়েছিল। সুতরাং বুঝতেই পারতেছেন ওই ম্যাচটি কিন্তু তাদের হারার কথা। আরেকটি ম্যাচ সানরাইজ হায়দ্রাবাদের সাথে, ওই ম্যাচটি কিন্তু তাদের হারার কথা, বৃষ্টির কারণে কিন্তু তারা ওই ম্যাচটি 1-1 পয়েন্ট ডিভাইড হয়ে গিয়েছিল। আরেকটি ম্যাচকে আপনাদের মনে পড়ে, টুর্নামেন্টের প্রথম ম্যাচ, যে সময় তাদের বিপক্ষ দলের নামটা আমি সঠিক মনে করতে পারতেছে না, 65 রানে তাদের 5 উইকেট পড়ে গিয়েছিল, 209 রানের সম্ভবত টার্গেট বা 204 রানের টার্গেট ছিল। ওই অবস্থা থেকে কিন্তু তারা 1 উইকেটে খেলাটা জয়লাভ করতে পেরেছিল। ভিপ্রাস নাগিন আর আশুতোষ শর্মার দুর্দান্ত ব্যাটিং ছিল। সুতরাং বুঝতেই পারতেছে তাদের কপাল কিন্তু ভালো। এখন সেই কপালের জোরে কি তারা টানা 3 ম্যাচ জয়লাভ করতে পারে কিনা সেটা হচ্ছে দেখার বিষয়, কিন্তু খুব টাফ একটা কল হয়ে যাবে। এখন দেখা যাক তাদের কপালে কি আছে। এখন আজকের খেলায় আমি মনে করতেছি গুজরাট শক্ত ফেভারিট টিম। যখন প্লেয়ারগুলো চলে যাবে তখন কিন্তু গুজরাট একটু নমনীয় হয়ে যাবে দল হিসেবে, মানে শক্তিশালী দল আর থাকবে না, তখন হিসেবটা অন্য ধরনের, যেহেতু আজকে তারা সবাই অ্যাভেলেবেল থাকবে। তো দেখা যাক আজকের খেলা আমি গুজরাটের সাথে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। আপনারা আপনাদের পছন্দের টিমটি সাজিয়ে দেখাতে পারেন, এমনকি আপনারা কমেন্টস করে জানাতে পারেন যে কে আজকে জয়লাভ করবে। বিদায় নিলাম আজকে, ভালো থাকবেন আপনারা।